গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হবে। আগামী জুন থেকে এ হার বাড়িয়ে ২৫% করা হবে বলেও জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, এই ৮ দেশ অজানা উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের পক্ষ নিচ্ছে, যা তাদের জন্য বিপজ্জনক। এর আগে শুক্রবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো দেশ তার বিরোধিতা করলে শুল্ক আরোপের হার বাড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পরই শুল্কের হার বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। ৩ সপ্তাহ ব্যাপক বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। প্রায় ৮ দিন পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করেছে দেশটির সরকার। তবে বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ২,৮০০ই বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দারা জানান, গত দুদিনে বড় ধরনের বিক্ষোভ হয়নি। তুলনামূলক শান্ত রয়েছে তেহরান। শহরের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এদিকে পরিস্থিতি শান্ত হলেও নতুন করে রক্তপাত হলে কঠিন পরিণতি হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যাপক দমনপীড়ন শুরু করে খামেনি সরকার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সহ নাগরিক নানা পরিষেবা। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ইরানের ধর্মীয় এক উৎসবে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন। এ সময় সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করেন খামেনি। বলেন, এর মধ্যে কিছু মানুষ অমানবিক ও নৃশংসভাবে মারা গেছে। তবে এসব মৃত্যুর জন্য তিনি রাষ্ট্রদ্রোহীদের দায়ী করেছেন। পাশাপাশি বিক্ষোভে হাজারো নিহতের পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধী উল্লেখ করে খামেনি বলেন, সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি, সাম্প্রতিক এই ফিতনার মূল লক্ষ্য ছিল ইরানকে গ্রাস করা। ইসলামী বিপ্লবের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সেই ক্ষমতা ফিরিয়ে নিতে চায়, যার নেতৃত্ব তারা হারিয়েছিল। আমরা দেশকে যুদ্ধে ঠেলে দেব না, কিন্তু দেশের ভেতরের অপরাধীদের রেহাই দেব না। আন্তর্জাতিক অপরাধীরাও ছাড় পাবে না। অবশেষে ইরানের উত্তাল বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বন্ধ থাকা ইন্টারনেটও চালু হয়েছে সীমিত পরিসরে। ইরানের অর্থনৈতিক টানাপোড়েনের জেরে বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিলে মৃতের সংখ্যা ছাড়ায় ৩,০০০। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। অর্থনৈতিক মন্দার জেরে গেল ২৮ ডিসেম্বর থেকে ইরান জুড়ে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। এতে আরও ঘি ঢেলে দেয় আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। বিক্ষোভ দমনে সরকারের দমন পীড়ন ও কঠোর সিদ্ধান্তের কারণে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। তবে মার্কিন সরকারের হুঁশিয়ারির পর ইরান সরকারের নমনীয়তায় কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে বিক্ষোভ পরিস্থিতি। কাজে ফিরছে মানুষ, স্বাভাবিক হয়েছে ইন্টারনেট। রিয়ালের ঐতিহাসিক পতন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর কঠোর নিষেধাজ্ঞা দেশটিকে ঠেলে দিয়েছিল নজিরবিহীন সংকটে। বিক্ষোভ দমাতে সরকার কার্যত ইন্টারনেট বন্ধ করে দেয়। ফলে অচল হয়ে পড়ে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত সবকিছুই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রায় ১ মাস ধরে ইরানের অর্থনীতি প্রায় ৫০% সক্ষমতায় চলছে। ফলে জিডিপিতে ক্ষতি হতে পারে ২০ থেকে ৯০ বিলিয়ন ডলার পর্যন্ত। গেল বছর ডিসেম্বরে মার্কিন ডলারের বিপরীতে ধস নামে ইরানি রিয়ালের। ১ মার্কিন ডলারের মূল্য দাঁড়ায় প্রায় ১৩,৬০,০০০ রিয়াল, যা ইরানের ইতিহাসে সর্বনিম্ন। জানুয়ারিতে তা আরও নেমে যায় ১৪,২০,০০০-এ। মাত্র ৬ মাসে রিয়ালের মূল্য কমেছে ৫৬%। খাদ্যপণ্যের দাম বাড়ে গড়ে ৭২%। গত ৮ বছরে ইরানিদের ক্রয়ের ক্ষমতা কমেছে ৯০%-এরও বেশি। অর্থনীতিবিদদের ভাষায় দেশটি আটকে গেছে স্ট্যাগফ্লেশনে, অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় নেই, কিন্তু মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া।
তবে এই সংকটের বড় কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ইরান। 2006 সালে জাতিসংঘের পারমাণবিক নিষেধাজ্ঞা, 2018 সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া, আর সর্বশেষ 2025 সালে আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ইরানের অর্থনীতি কার্যত অবরুদ্ধ। বর্তমানে ইরানের তেলের 80%-এরও বেশি কিনছে চীন, তবে তা হচ্ছে গোপনে, আন্তর্জাতিক নজর এড়িয়ে শ্যাডো ফ্লিট ব্যবহার করে। তবুও তেল থেকে আয়ের বড় অংশ আটকে আছে নিষেধাজ্ঞার কারণে। বিশ্লেষকদের মতে ইরানের এই সংকট রাতারাতি সমাধান কঠিন। বিক্ষোভ দমন করা গেলেও অর্থনৈতিক সংকট থেকেই যাবে, আর এই সংকট ভবিষ্যতে আরও বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইরানের অর্থনৈতিক সংকট এখন শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, এর প্রভাব পড়েছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও। প্রশ্ন এখন, ইরান দমন নীতিতে হাঁটবে নাকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় বাড়াবে কূটনৈতিক তৎপরতা? আরাফাত ইসলাম, ৭১। সিরিয়ার আলেপ্পো শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শুরু হওয়ার পর সেখানে সিরীয় সরকারি বাহিনী প্রবেশ করতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় আলোচনা এবং কুর্দিদের অধিকার ও স্বীকৃতি প্রদানের বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতিশ্রুতির প্রেক্ষিতে শনিবার কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা ওই এলাকা ছাড়তে শুরু করেন। সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রবেশ শুরু করেছে এবং দেইর হাফের এলাকার ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে মাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র না সরানো পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আশেপাশের এলাকাগুলো নিরাপদ করতে অভিযান অব্যাহত থাকবে। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সাথে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব বঞ্চিত সব কুর্দি সিরিয়ানকে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এর মাধ্যমে এই প্রথমবার কুর্দি সিরিয়ানদের রাষ্ট্রীয় অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। এর ফলে কুর্দিরা সিরিয়ার জাতীয় অবকাঠামোর অংশ হিসেবে গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। গত সপ্তাহে আলেপ্পোর উত্তরাঞ্চলে সংঘর্ষে অন্তত 23 জন নিহত হয়। সহিংসতার কারণে শহরের কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে 10,000 মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে আলেপ্পোর দেইর হাফের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সিরীয় সেনারা। এরপরই এমন ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানালেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তির বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে। এই বোর্ড গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা তত্ত্বাবধান করবে। শুক্রবার হোয়াইট হাউস জানায়, তারা ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি নির্বাহী প্যানেল গঠন করেছে, যার মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্ব ব্যাংকের সভাপতি অজয় ভাঙ্গা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই প্যানেলটি শাসন ও আঞ্চলিক কূটনীতি থেকে শুরু করে অর্থায়ন এবং বিনিয়োগ সংহতকরণ পর্যন্ত বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করবে। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তারা ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে এরদোয়ানকে প্যানেলে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ট্রাম্পের আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। গাজায় 2 বছর ধরে নির্বিচারে হামলা চালানোয় মারাত্মক প্রভাব পড়েছে ইসরায়েলি সেনাদের উপর। দেশটির মনোবিজ্ঞানীরা বলছেন, অভিযানের সময় সেনারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যা তাদের বিবেককে তাড়িত করছে। এতে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। ওরিসুল ইসলামের রিপোর্ট। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের 2 বছর পর গাজা এখন রীতিমতো ধ্বংসস্তূপ। কিন্তু এই ধ্বংসযজ্ঞে অংশ নেয়া ইসরায়েলি সেনারাও যে ভালো আছেন তা নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাদের মধ্যে মানসিক রোগের হার বেড়েছে প্রায় 40%। আশঙ্কা করা হচ্ছে 2028 সাল নাগাদ এই হার 180% গিয়ে ঠেকবে।
ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানীরা এই সংকটের গভীরে গিয়ে দুটি প্রধান কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটি যুদ্ধের ময়দানে মৃত্যুর ভয়, আর দ্বিতীয়টি নৈতিক আঘাত। অর্থাৎ গাজায় অভিযানের সময় সেনারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যা এখন তাদের বিবেককে তাড়িত করছে এবং তীব্র মানসিক চাপ সৃষ্টি করছে। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে আত্মহত্যার পরিসংখ্যানে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এমনকি 2024 সালে পুরো ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের 78% ছিলেন গাজা যুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্য। একদিকে ইসরায়েলি সেনাদের মানসিক সংকট, অন্যদিকে গাজার বাস্তবতা আরও নির্মম। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 71,000-এর বেশি ফিলিস্তিনি। 20 লাখের বেশি মানুষ বারবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনি চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর মৃত্যু আর ধ্বংসের মধ্যে কাটানো গাজার বাসিন্দাদের মানসিক আঘাত এখন বর্ণনাতীত। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী ক্ষত রয়ে গেছে উভয় পক্ষেই। একদিকে ধ্বংসপ্রাপ্ত গাজা, আর অন্যদিকে নিজের কৃতকর্মের মানসিক চাপে পিষ্ট ইসরায়েলি সেনারা। মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলি সেনাদের এই মানসিক মহামারীর প্রকোপ ভবিষ্যতে আরও মারাত্মক আকার ধারণ করবে। অরিসুল ইসলাম, ৭১। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিবাদে উত্তাল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। স্থানীয় সময় শনিবার কোপেনহেগেনে শত শত মানুষ জড়ো হয়ে গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করেন। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ড গ্রিনবাসীর এমন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ। তবে এই বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের একদল কংগ্রেস সদস্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তাদের লক্ষ্য মূলত উত্তেজনা প্রশমিত করা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি ট্রাম্প। ভেনেজুয়েলার শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন অ্যালেক্স সাব। শুক্রবার বরখাস্তের বিষয়টি জানান অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একীভূত করা হবে। দেশের প্রতি অ্যালেক্সের সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ডেলসি বলেন, অ্যালেক্স নতুন দায়িত্ব পালন করবেন। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে গেল 24 ঘন্টায় প্রাণ গেল শতাধিক মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোজাম্বিকে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। সেখানে 2 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এছাড়া বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশ। নাহিদা রিন্থির রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি ছাড়িয়েছে বিপদসীমা। পানির তোড়ে ভেসে গেছে অনেক সড়ক, তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপথ ও যোগাযোগ ব্যবস্থা। চলমান বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশগুলোর আবহাওয়া বিভাগ। তবে দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে বন্যায় অন্তত 30 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খাবার পানি ও বিদ্যুৎ নেই, এমনকি মোবাইল নেটওয়ার্কও নেই। আমাদের সবার ফোন বন্ধ। আমরা কি খাবো? এলাকার দোকানগুলোতে কোনো রুটিও নেই। বন্যা দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। এক সপ্তাহেরও কম সময় দক্ষিণ আফ্রিকায় প্রায় 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 36টি বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এরও বেশি বসতঘর। বন্যায় প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার তথ্য মতে 1000-এরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। ভেঙে পড়েছে স্কুল, সড়ক ও সেতু। বন্যায় আমাদের অনেক বাড়িঘর ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে জমির ফসল। 2টি সেতুও ভেঙে গেছে এবং কয়েকটি সেতু পানিতে ডুবে যাওয়ায় আমরা চলাচল করতে পারছি না। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের শেষ দিক থেকে শুরু দুর্যোগে মারা গেছে অন্তত 103 জন। বন্যা, বজ্রপাত, অবকাঠামো ধস ও দূষিত পানিতে ছড়িয়ে পড়া কলেরায় এসব প্রাণহানি রয়েছে।
এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে মোজাম্বিকের 2 লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে বহু পরিবার। নাহিদা রিন্থি, 71। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ রাজনীতিক এবং বর্তমান প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে টানা 5 দশক ধরে ক্ষমতায় থাকার ইতিহাস গড়লেন মুসেভেনি। উগান্ডার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে মুসেভেনি প্রায় 72% ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পপ তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ববি ওয়াইন পেয়েছেন 24% ভোট। তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছেন ববি। ইন্দোনেশিয়ায় 11 জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। ঘটনার পর ব্যাপক তল্লাশি এবং উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে 3 জন যাত্রী এবং 8 জন ক্রু সদস্য ছিলেন। এর আগে স্থানীয় সময় দুপুর 1টার কিছু পর উড়োজাহাজটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাকাসার সার্চ অ্যান্ড রেস্কিউ সংস্থার তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ বিমানটি ওগিয়াকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসায় যাচ্ছিল। উড়োজাহাজের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া এলাকাটিতে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। অভিযানে দেশটির বিমান বাহিনী, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছেন। পাকিস্তানে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। স্থানীয় সময়ে শনিবার পাঞ্জাবের সারগোধা এবং বেলুচিস্তানের গওদারে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পাঞ্জাবের সারগোধা এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে 14 জন নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকে 23 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। এদিকে বেলুচিস্তানের গওদার জেলায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন আর আহত হয়েছেন 45 জন। বর্তমানে পুরো পাঞ্জাব জুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, শীতের সকাল এবং রাতে কুয়াশার কারণে সড়কে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানের করাচিতে একটি শপিং মলে আগুন লেগে 5 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও কয়েকজন। শনিবার রাতে করাচির এমএ জিন্না রোডের ওই একটি শপিং মলে আগুন লাগে। দমকল বিভাগ জানিয়েছে, রাতেই আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে 18টি ইউনিটের 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় শপিং মলের ভেতরে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী আগুনের সূত্রপাত শপিং মলের মাঝের তলা থেকে, যা দ্রুত উপরতলা এবং নিচতলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ সঠিকভাবে এখনো জানা যায়নি, তবে ভবনের ভেতরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বিভাগ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।